ইমপ্রুভ করব তখন হবে কি আমি এটাকে একটা ভেক্টর কোয়ান্টিটি সাপোজ কিছু একটা আসবে লাইক x প্লাস জে ওয়াই এরকম কিছু একটা ফরম্যাটে আসবে। সো এখানে একটা রিঅ্যাকটিভ কম্পোনেন্টের কারেন্ট আছে রাইট, এর কারণেই তো রিঅ্যাকটিভ পাওয়ার জেনারেট হইতেছে। সো আমার এই রিঅ্যাকটিভ কম্পোনেন্ট বা রিঅ্যাকটিভ কারেন্ট কমাই বা এটাকে যদি ম্যানিপুলেট করি তাইলে কিন্তু আলটিমেট পাওয়ার ফ্যাক্টরটা আমার ইমপ্রুভ হবে, ঠিক আছে? সো যখন আমি পিওরলি একটা ক্যাপাসিটিভ ব্রাঞ্চ এখানে অ্যাড করব তখন এখানে যে কারেন্টটা ফ্লো হবে এটাও পুরোটা রিঅ্যাকটিভ হবে না, অথবা মাইনাস জে হবে, বাট পুরোটাই জে হবে না, মানে জে অ্যাম্পিয়ার, মানে জাস্ট রিঅ্যাকটিভ কম্পোনেন্টটাকে ও অ্যাবজর্ব করে নেবে। জিনিসটা তো এমনই হয় যে ও রিঅ্যাকটিভ পাওয়ার প্রডিউস করতেছে, ও রিঅ্যাকটিভ পাওয়ার অ্যাবজর্ব করবে, এন্ড অ্যাবজর্ব করবে বলতে ও রিঅ্যাকটিভ কম্পোনেন্টটাকে কমাই দেবে, কারেন্টটা অ্যাকচুয়ালি এদিক থেকে ফ্লো হবে, দ্যাটস ওয়াই। সো আমাদের তাইলে আই কে আগে রিঅ্যাকটিভ এন্ড হচ্ছে মানে সরি রিঅ্যাকটিভ না, মানে হচ্ছে রিয়েল এন্ড ইমাজিনারি পার্টে ই করতে হবে, ডিভাইড করতে হবে, ঠিক আছে? জয়েন করতেছি, ওকে। সো তাইলে আমরা এই আইটাকে করি, ফার্স্টে আমরা ইসে ভেক্টর কোয়ান্টিটিতে বা হচ্ছে রিয়েল এন্ড ইমাজিনারি কম্পোনেন্টে ডিভাইড করি। সো এটা কি হবে, জাস্ট 0.7 ছিল 31.7 এর সময়, সো জাস্ট বেসিক্যালি 31.7 মাল্টিপ্লাইড বাই cos থিটা আর কি, সো cos ফাই যেটাই বলো না কেন cos ফাই, আর হচ্ছে প্লাস এই cos ফাইটাই কিন্তু অ্যাকচুয়ালি 0.7, আর হচ্ছে প্লাস হচ্ছে এখানে একটা জে হবে, জে 31.7, এখানে হচ্ছে sin ফাই হবে, রাইট, sin ফাই, ওকে। সো আচ্ছা এখানে আই ম্যাগনিটিউড লিখলে ভালো হতো, বাট হচ্ছে নেক্সট টাইম আমরা কি করবো, জাস্ট ওইটাকে গুণ দিব 31.7। আচ্ছা বারবার চার্জ অফ হয়ে যেতেছে, সরি স্ট্রিম হইতেছে না, ওকে। সো 31.7 ইন্টু হচ্ছে 0.7, সাথে এটার সাথে যোগ হবে হচ্ছে যে এটা হচ্ছে cos ইনভার্স করে, মানে ফাইটাকে বের করে নিতে হবে, ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স 0.7 হবে, cos ইনভার্স 0.7 0.7 আর কি, সো 0.7 cos ইনভার্স 0.7, তো এটা হয় 45.57 হয় আসলে ফাইয়ের ভ্যালু 45.57, 45.57 এটা হবে। তো এটা তো অ্যাঙ্গেলে থাকবে, সো এটা হচ্ছে সাইন, সাইন এটা করতে হবে, সো সাইন কম্পোনেন্টটা বের করার জন্য, সো সাইন পাই ইজ ইকুয়াল টু, বুঝতেছি না, আচ্ছা একটু দাঁড়াও তো, কি যেন প্রবলেম হইতেছে আমার, বারবার ব্যাটারিতে চলে যেতেছে ল্যাপটপ, চার্জিং হইতেছে না। আচ্ছা সাইন ফাই যদি করি এটাকে তাহলে হচ্ছে সাইন অ্যান্সার 45 পয়েন্ট, এটা করলে হয় 0.7 আর কি, 0.714, সো অলমোস্ট সিমিলার। 45 তো সাইন আর কজে তো 45 এর ভ্যালু অলমোস্ট সিমিলার হয়, বাট যাই হোক 714 আছে একটা, সেটা হচ্ছে 31.714 হবে আর কি, ইন্টু 0.714, এটা দিয়ে গুণ হবে 714, ওকে। সো তাইলে এখানে পুরাটা করলে আমাদের কত আসবে, যদি আমি করি ইমাজিনারি রিয়েল কম্পোনেন্ট দুইটায় ভাগ করে দিই তাহলে আসবে হচ্ছে তোমার, আচ্ছা ইমাজিনারি কম্পোনেন্ট এই পার্টটুকু আসে হচ্ছে যে 22.6 আসে অ্যাকচুয়ালি 22.6 এন্ড এই রিয়েল কম্পোনেন্ট আসে হচ্ছে 31। বই মেবি একটু ডিফারেন্ট করছে, বাট এটা করলে আর কি মানে বুঝতে সুবিধা হবে, কারণ তোমরা অলরেডি ওই যে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য করছো, সো এটাও 22.19। এখন যেটা বলতেছিলাম যে এই যে ইমাজিনারি কম্পোনেন্টটা আছে কারেন্টের, ঠিক আছে, এটার জন্যই তো আমার অ্যাকচুয়ালি হইতেছে না, মানে ওই যে পাওয়ার ফ্যাক্টরটা পুয়ার বা পাওয়ার ফ্যাক্টরটা লো আছে না, মানে পাওয়ার ফ্যাক্টরের জন্য দায়ী তো হচ্ছে আর কি রিঅ্যাকটিভ কম্পোনেন্টটা, মানে যদি পিওরলি রেজিস্টিভ হতো তাহলে কি রিঅ্যাকটিভ থাকতো না কিছু, রাইট? সো ওই লজিকে তার মানে আমাদের এইটাকে কমাইতে হবে। সো যেটা করছে এখানে সেটা হচ্ছে একবার তো 0.7 ধরে করছে, দেন আবার 0.9 ধরে আমরা আবার আই এরটা বের করি, ঠিক আছে। সো ওখানে ওরা কম ইটাকে মানে ম্যাগনিটিউডটাকে সেম রাখছে, মানে জিনিসটা হবে কি তোমার আর কি একটা ইমাজিনারি কম্পোনেন্টটা কমে যাবে, বাট দ্য থিং ইজ যে টোটাল ম্যাগনিটিউডটা সেম থাকবে, মানে তোমার এখানে 0.9 হবে জাস্ট, আর এখানেও 0.9 হবে, সো দেখা যাবে যে তোমার ইটা কমে যাইতেছে।
অথবা বেড়ে যাইতেছে, মানে যেটাই হোক, মানে ওইটা আর কি এফেক্টেড হবে, টোটাল ম্যাগনিটিউডটা এফেক্টেড হয় না ইউজুয়ালি, ঠিক আছে। সো ওইটা আমরা দেখি। রিয়েল কম্পোনেন্ট যেটা ছিল, অ্যাক্টিভ কম্পোনেন্ট আইএম, ওটা হচ্ছে তোমার 22.19। সো এটা নিয়ে আমরা কাজ করি। সো আইএম অ্যাক্টিভের জন্য অ্যাকসেপ্ট করে নিই। সো আইএম ইজ ইকুয়াল টু কত ছিল? 22.19, ঠিক আছে। সো এটা ছিল আমাদের যখন 0.7। ওকে, এখন আমরা হচ্ছে কি করি, এখন যদি আমরা এটাকে 0.9 বের করি, ধরো মানে জাস্ট ব্যাক ক্যালকুলেশনটা, এখানে তো 7 ধরে আমরা এটা করছি। সো টোটাল আইটা কত হওয়া উচিত, ওটা যদি আমরা এখন 0.9 এর জন্য করি, when power factor is 0.9, then i is equal to মানে কত হবে? সো i is equal to, তো বেসিক্যালি এটা এই পাশে চলে যাবে না, মানে তোমার পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ হবে আর কি। সো 22.19 ডিভাইডেড বাই হচ্ছে 0.9, এটা হবে। সো তখন হচ্ছে তোমার রিয়েল কম্পোনেন্টটা তোমার বেড়ে যাবে অ্যাকচুয়ালি আগের থেকে। সো এখন কত হবে? এটা 24.65 হয়। সো 24.65। সো মানে জিনিসটা হইতেছে কি, পাওয়ার ফ্যাক্টর যখন কম থাকে তখন হচ্ছে কি, আমি যদি পি প্লাস জে কিউ এভাবে লিখি, জিনিসটা হবে কি, পিটা বেড়ে যাবে এন্ড কিউটা কমে যাবে পাওয়ার ফ্যাক্টর যখন ইমপ্রুভ হবে। তার মানে 0.7 থেকে 0.9 এ গেলে আমার পিটা বেড়ে যায়, কিউটা কমে যায়। এখানে ওই সেম জিনিসটা হইতেছে না, আমরা কি করছি, 22.19 পাইছি আগে রিয়েল কম্পোনেন্টটা। তো এটাই তো আমার ওই যে রিয়েল পার্টের জন্য দায়ী, রাইট? যদি আমি ওভাবে গুণ দিই, অ্যাকচুয়ালি দেখা যাবে যে পিটাই এফেক্টেড হইতেছে এটার জন্য, আর কিউটা এফেক্টেড হইতেছে এটার জন্য। অলদো বোথ কম্বিনেশনই থাকে, মানে দুইটা কম্বিনেশনই দুইটা এফেক্টেড হয়, বাট ইউজুয়ালি যেটা হয় যে রিয়েল পার্টের জন্য রিয়েল পার্টটাই বেশি এফেক্টেড হয় এরকম, ঠিক আছে। যদি এটাকে অ্যাঙ্গেলে লিখি তাইলে বুঝতে সুবিধা হবে, কারণ গুণের ক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলে ধরে করি। যাই হোক, তো এখানে দেখো আমাদের হচ্ছে রিয়েল পার্টটা 24.65 হয়েছে যখন 0.9 ধরে করছি, ঠিক আছে। আর ভ্যালুটা কিন্তু আগেরটাই ধরছি, কারণ আমার কিন্তু এখানে 0.7 ধরে একবার করা 31.7। সো 0.7 করলে রিয়েল পাওয়ার এটা আসে, এন্ড এটার থেকে আবার ব্যাক ক্যালকুলেশন করে ওই যে কারেন্টটা বের করছি, which is 24.65। ওকে, সো এখন হচ্ছে সেম কাজটা আমরা এর জন্য করতে পারি, আর রিঅ্যাকটিভ কম্পোনেন্টের জন্য করতে পারি। সো রিঅ্যাকটিভ কম্পোনেন্ট কত বের হয়েছে? 22.6, রাইট? সো এখন হচ্ছে, আচ্ছা এখানে উপরে লিখে দিই যে এটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, অ্যাক্টিভ। দেন হচ্ছে আমরা অ্যাক্টিভ, বা এটাকে রিঅ্যাকটিভও বলা যায়, বা হচ্ছে ওটাকে কি বলছে, হ্যাঁ রিঅ্যাকটিভ বলছে অ্যাকচুয়ালি, ইমাজিনারি বলতে পারো। যাই হোক, এটা হচ্ছে রিঅ্যাকটিভ। ওকে, অ্যাক্টিভ এন্ড রিঅ্যাকটিভ, অলরাইট। সো এটার জন্য আমাদের আসছিল 22.6। এখন হচ্ছে আমরা ইয়া করব এটাকে, এখন ওই যে 0.9 পাওয়ার ফ্যাক্টর ধরে দেন হচ্ছে করব, বের করব কত হয়, ঠিক আছে। সো 0.9 করলে আমরা বইয়ের মতো না করি, নিজেদের মতোই করি। এখানে 0.9 এ জাস্ট এখানে কি হতো, cos থিটা দিয়ে ভাগ দিছি না, অ্যাকচুয়ালি এই জিনিসটা কি cos থিটা না, cos phi। সো এখন কি করব, sin phi দিয়ে ভাগ দিব, রাইট? সো i, আচ্ছা এখানে আমি লিখে রাখি, এটা হচ্ছে i a অ্যাক্টিভ, আর এটা হচ্ছে, আচ্ছা না এটা হলো কনফিউশন হইতে পারে, যাই হোক লিখে দিই, সমস্যা নেই। এটা হচ্ছে i রিঅ্যাক্টিভ। সো এখন হচ্ছে আমাদের উপরে হবে 22.6, ভালো কথা, 22.6, আর নিচে হবে sin phi। সো sin phi টা কত হবে, এর পাশে আবার করি। সো phi is equal to cos inverse 0.9, cos inverse 0.9, 0.9। এটা করলে কত আসে? cos inverse 0.9 25.8 আসে, 25.84 আসে। ওকে, এটা আসলো। সো এটাকে এখন সাইন করতে হবে। সো সাইন পাই, এটা কত আসবে তাহলে? সাইন আনসার 0.435 এরকম আসে একটা ভ্যালু, 0.435। সো এখন দেখবা কি এটা কমে গেছে। সো 22 ডিভাইডেড বাই 0.435 এটা হয়, ঠিক আছে, 435। তো এখন এটাকে আমরা যদি করি, সলভ করি, তাহলে কত আসবে? 22.6 ডিভাইডেড বাই আনসার। আমি আবার পুরোটা এক্সপ্লেইন করতেছি, আমার একটা অসুবিধা হইতেছে, ল্যাপটপে চার্জ মানে চলে যাইতেছে, আউটলেটের কানেকশনটা চলে যাইতেছে। তো যাই হোক, এখন হচ্ছে 51.84। আচ্ছা কি করছে এখানে, আচ্ছা সরি আমি ভুলে ভাগ দিয়ে দিয়েছি, জিনিসটা গুণ হবে আসলে, বেশি হবে না তো, অ্যাকচুয়ালি রিঅ্যাকটিভ কম্পোনেন্টটা তো কমে যাবে, রাইট? সো 22.6 মাল্টিপ্লাইড বাই হচ্ছে sin phi হবে, sin phi মানে যেহেতু রিঅ্যাকটিভ কম্পোনেন্ট আমরা এই পার্টটা বের করতেছি, সো গুণ হয় না এখানে। সো 25, সো এটা যদি গুণ দেই
22.6 into 0.435, সো এটা যদি করি তাহলে আসে 9.831 9.831। আচ্ছা, সো এরপরে আমরা দেখি কি করছে। আচ্ছা, রিঅ্যাকটিভ কম্পোনেন্ট আছে এখানে, এটা একটু পরে করছে, তার আগে ঠিক মতো করে নি। এটা সরি, ট্র্যাক রাখতে পারতেছি না, এটা হবে না, সরি। আচ্ছা, এটা তো আসলে আমাদের 0.435, ঠিক আছে। সো রিঅ্যাকটিভ কম্পোনেন্টে যেটা করতে হবে অ্যাকচুয়ালি আমাদের এই আই যেটা আসছে, দিস ইজ আওয়ার ম্যাগনিটিউড, মানে নতুন ভাবে আমাদের এটা ক্যালকুলেট করতে হবে। সরি, আমি ভুলে জাস্ট রিঅ্যাকটিভ পার্টটা করতেছি। সো 24.65 কে আমরা জাস্ট এখানে বসাবো উইথ রেসপেক্ট টু 0.9 আর কি পাওয়ার ফ্যাক্টর হিসাবে, ঠিক আছে। সো এটা দিয়ে আমরা যেটা বের করছি এটা হচ্ছে আমাদের টোটাল পাওয়ারটা, সরি টোটাল কারেন্টের ম্যাগনিটিউডটা বের করছি, ঠিক আছে। সো 24.65 যেটা আছে, আমরা জাস্ট এটা দিয়ে যদি পুরোটা করি লাইক আই ফর 0.9, তাইলে মানে 0.9 পাওয়ার ফ্যাক্টরের জন্য, তাইলে আই ইজ ইকুয়াল টু আসে হচ্ছে তোমার 24.65 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 0.9, এটা হচ্ছে তোমার সাইন, প্লাস হচ্ছে 24.65 মাল্টিপ্লাইড বাই 0.435। সো বইয়ে যেটা করছে ওরা জাস্ট এই পার্টটুকু নিছে, মানে এই পার্টটুকু যেহেতু রিঅ্যাকটিভ এই পার্টটুকু ধরছে, ঠিক আছে। সো এটা করলে যেটা আসে, এটা কিছু একটা আসবে। এটা যদি আমাদের আপাতত ইম্পর্টেন্ট না, আমাদের রিঅ্যাকটিভটা লাগে, একটু পরে বুঝতে পারবো যে কেন। 24.65 ইনটু হচ্ছে 0.435, সো এটা করলে আসে 10.72, 10.722। এখন এই পার্টটা কেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এটা যেহেতু রিঅ্যাকটিভ কম্পোনেন্টটা আমাদের ইসের, আর আগে রিঅ্যাকটিভ কম্পোনেন্ট ছিল 22.6, ঠিক আছে, আর এখানে আছে 10.722, তাইলে আমাদের কমে গেছে কত, এই দুটো বিয়োগ করলে যেটা আসে ওটা না। তো এখন এটা কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের রিঅ্যাকটিভ কম্পোনেন্টে যদি আমি চিন্তা করি, ধরো ব্লু কালারে যেটা লেখা আছে আগে ছিল 22.6, সো ধরো রেড 22.6 অ্যাম্পিয়ার আর কি এখান থেকে যেতে ছিল রিঅ্যাকটিভ পার্টটা কিন্তু, ঠিক আছে। সো জাস্ট যেটা অ্যাক্টিভও আছে, তুমি চাইলে অ্যাক্টিভটাও লিখতে পারো, বাট আমাদের কম্পেয়ার করতে হয়েছে রিঅ্যাকটিভটা। এটা কেন একটু পরে বুঝতে পারবো। সেটা হচ্ছে তুমি যখন পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হয়েছে, যখন আর কি ইমপ্রুভ হয়ে তোমার কি হচ্ছে রিঅ্যাকটিভ কম্পোনেন্টটা কমে যাইতেছে। সো যে 10 পয়েন্ট কত ছিল 722, রাইট, 10.722। সো তার মানে আমাদের এইটা আগে ছিল, এটা আসছে, তাইলে বাকিটুকু গেল এই ক্যাপাসিটিভ ব্রাঞ্চে না। কারণ ক্যাপাসিটিভ ব্রাঞ্চটা যেহেতু পিওরলি রিঅ্যাকটিভ, কোনো রেজিস্টিভ কিছু নাই, তার মানে অনলি কোন পার্টটা আমাদের এফেক্টেড হবে এটার জন্য, এই যে রিঅ্যাকটিভ পার্টটা, রিয়েল পার্টে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। তার মানে আমি যদি এই দুটো বিয়োগ দেই, তাইলে যেটা আসে ধরো 10.722 মাইনাস 22.6, যদি এই দুটা করি তাহলে আসে 11.87। তো এই যে জিনিসটা আছে, এই যে রিঅ্যাকটিভ কম্পোনেন্ট যেটা, এই এই পরিমাণ কারেন্ট আর কি ও অ্যাবজর্ব করতেছে, অথবা ওর ভিতর থেকে যাইতেছে এই ক্যাপাসিটরটার ভিতর থেকে। সো এর কারণে আমি জাস্ট এই রিঅ্যাকটিভ পার্টটাই বের করছি। সো তোমাদের এই পার্টটা বের না করলে হবে, যেহেতু উপরে রিঅ্যাকটিভ লিখছি, জাস্ট এইটুকু করলেই না, ঠিক আছে। তো রিয়েল পার্টটা দেখবো, রিয়েল পার্টে তো তেমন এফেক্ট করতেছে না। যদি এখানে একটা রেজিস্টিভ ব্রাঞ্চ থাকতো তাইলে এফেক্ট করতো, এখন এফেক্ট করবে না এটার জন্য, ঠিক আছে। সো এটার জন্য আর কি আমরা জাস্ট রিঅ্যাকটিভ পার্ট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা ওই দুইটা সাবট্রাক্ট করলে আমরা কি পাবো, ক্যাপাসিটর পাবো, মানে ক্যাপাসিটরের কারেন্টটা পাবো, সরি মানে আইসি পাবো। আইসি ইজ ইকুয়াল টু এই দুটো বিয়োগ করলে যত হয়, সো 22.6 ছিল আগে হয়তোবা। সো জে আর লেখার দরকার নেই, যেহেতু আমাদের অ্যাঙ্গেল নিয়ে আপাতত কোনো কাজ নাই, জাস্ট ইটা লিখলেই হবে, আর আমাদের ম্যাগনিটিউডটা লিখলেই হবে। 722 ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 11.8725, 11.8725। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের আইসি। এখন খুবই সহজ, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা আই মানে জানি কি, মানে কারেন্টের ওহমস ল, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। সো ভি বাই আর, এখানে আর তো না, এখানে হচ্ছে কি হবে, আর এর জায়গায় এক্সি হবে, রাইট, যেহেতু এটা ক্যাপাসিটরের। আর ভোল্টেজ হচ্ছে এখানে ওই যে ফেজ ভোল্টেজ দেয়া আছে, সরি লাইন ভোল্টেজ দেয়া আছে হয়তোবা, সো লাইন ভোল্টেজ দিয়ে করতে হবে। সো যেটাই দেয়া আছে, সো এখানে লাইন লিখলাম লাইন ভোল্টেজের জন্য, ঠিক আছে। সো 4, আচ্ছা আমাদের তো অ্যাকচুয়ালি আইসি জানা আছে, রাইট, আমাদের লাগবে কি এখন, এক্সি লাগবে। এখন এক্সি কেন লাগবে, কারণ আমরা আরো জানি কি এক্সি ইজ ইকুয়াল টু কি 1/2 রাইট। আমাদের চাইছে কি অ্যাকচুয়ালি কোশ্চেনে ক্যাপাসিটরের ভ্যালুটা না। সো ক্যাপাসিটরের ভ্যালুর জন্য আমাদের এক্সি লাগবে। সো আগে এখান থেকে এক্সিটা বের করি, তাহলে আই সরি এক্সি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ভি ওভার আই, রাইট। বাদ বাকি সাবস্ক্রিপ্ট গুলো আর লিখলাম না, জাস্ট ভি ওভার আই। এন্ড ভি আমাদের কত দেওয়া ছিল 400 ভোল্ট না, এখানে 400 ভোল্ট, এই ক্যাপাসিটর অ্যাক্রসও তো 400 ভোল্টই হবে।
সো যেহেতু প্যারালালে সবকিছু, সো 400 ডিভাইডেড বাই এই যেটুকু কারেন্ট আসছে, তো 11.872। তো এটা একটু আমি আবার এক্সপ্লেইন করতেছি, আমি একটু অসুবিধা হইতেছিল, আমি ভালোভাবে এক্সপ্লেইন করতে পারিনি উপরটা, আরেকটা ম্যাথে আমরা দেখবো ভালো করে। বাট এই কারেন্টটা জাস্ট আমরা রিঅ্যাকটিভ ব্রাঞ্চ নিয়েছি, কারণ কি এখানে পিওরলি রিঅ্যাকটিভ পাওয়ার, রিঅ্যাকটিভ কারেন্টই ফ্লো হবে, যেহেতু ওই ব্রাঞ্চটা পুরোটাই রিঅ্যাকটিভ। সো 11.872 যদি করি তাহলে আসা হচ্ছে 33.69। তো এটা আসলো, এটা হচ্ছে আমাদের এক্সি রিঅ্যাকট্যান্স। সো রিঅ্যাকট্যান্স ওহমে আসে। সো এখন হচ্ছে এক্সি দিয়ে আমাদের ব্যাক ক্যালকুলেশন করে সি বের করতে হবে। সো এখানে সি তাইলে কি হবে, এটা উপাশে যে গুণ হবে আর হচ্ছে ইনভার্স হয়ে যাবে। সো টোয়াইস পাই এফ এক্স সি এরকম কিছু একটা হবে। তো এখন হচ্ছে এখান থেকে সি এর ভ্যালুটা বের করতে হবে। তো ওরা আর কি ডিরেক্টলি সি এর ভ্যালুটা বের করে ফেলছে, যাই হোক ওগুলা সব গুণ করতে হবে, দেন ইনভার্স করতে হবে। সো আলটিমেটলি যেটা আসে সেটা হচ্ছে 94.3 মাইক্রোফ্যারাড, 94.3 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড, এরকম একটা ভ্যালু আসে, ঠিক আছে। সো যাই হোক আমরা আরেকবার একটু ব্রিফ ওভারভিউ দিই, শুরু থেকে আমি একটু অসুবিধা হচ্ছিল। সো ফার্স্ট কাজ হচ্ছে যেটা, আমরা একটা ক্যাপাসিটর লাগাইছি, এরকম একটা কারেন্ট ছিল, একটা জাস্ট ম্যাগনিটিউড দেয়া আছে কারেন্টের, ওটা আমাদের কোনো সমস্যা না। জাস্ট কি হচ্ছে, এখানে কারেন্ট একটা ফ্লো হইতেছিল আগে, which was 31.7, দিস ইজ দ্য ম্যাগনিটিউড, এন্ড পাওয়ার ফ্যাক্টর ছিল 0.7। এখন আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করতে হবে একটা ক্যাপাসিটেন্স প্যারালাল লাগায়, ঠিক আছে। সো আমি যদি ক্যাপাসিটেন্স লাগাই তাহলে এখানে জাস্ট এফেক্টেড হবে আমাদের যে ইমাজিনারি পার্টটা আছে ওইটা। সো তার জন্য আমরা এই আই কে দুই পার্টে লিখছি, একটা হচ্ছে রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট। সো আমাদের মেইন যে কাজটা করতে হবে ওটা ইমাজিনারি পার্ট নিয়ে। সো আমরা একবার হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট যেটা পাইছি 0.7 এর জন্য 22.19, এন্ড ওটাকে এখন 0.9 এর জন্য আমরা ব্যাক ক্যালকুলেশন করে ওই যে অ্যাম্পিয়ারটা বের করছি, যে ম্যাগনিটিউডটা কত আসে। সো 24.65 আসে, ঠিক আছে। এন্ড দেন আমরা কি করছি, রিঅ্যাকটিভ পাওয়ারটা এই 24.65 থেকে রিঅ্যাকটিভ কম্পোনেন্টটা আবার বের করছি। তুমি চাইলে কনসিস্টেন্সি রাখার জন্য এই পুরোটা আবার করতে পারো, তাইলে কি একটা রিয়েল পার্ট আসবে, একটা হচ্ছে তোমার ইমাজিনারি পার্ট আসবে। সো বেসিক্যালি যেটা করতে হবে, তোমার এই ইমাজিনারি পার্টটা এই আগে যে ইমাজিনারি পার্টটা ছিল বড় থেকে সাবট্রাক্ট করতে হবে। সো সাবট্রাক্ট করে যেটা আসে, দিস ইজ ইওর ক্যাপাসিটরের কারেন্ট, মানে ক্যাপাসিটরের চার্জিং কারেন্ট, বেসিক্যালি আইসিটা। আইসিটা লিখে দিই, আইসি। সো যে অ্যাম্পিয়ার আর কি, সো যত থাকে আর কি এখানে। সো ওই দুইটা সাবট্রাক্ট করে যেটা পাইছি, দেন হচ্ছে কনভেনশনাল মেথডে আমরা ওই যে ওহমস ল দিয়ে বেসিক্যালি বের করছি। তুমি চাইলে এই এক্স এর জায়গায় টোয়াইস পাই এফসি একসাথে বসাইতে পারো, তাহলে কি হয়, এখানে গুণ হয়ে যাবে উপরে। সো আইসি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এফসি ভিএল, এটা হবে। চাইলে একসাথে করতে পারো, বই একসাথে করছে। তো যাই হোক এটা একটু অসুবিধা হয়েছে আমার, আমি আরেকটা ম্যাথ দিয়ে এক্সপ্লেইন করি এটা। কারোর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ঠিক আছে, থাকার কথা। আমি নেক্সট ম্যাথটা দেখাই, সিমিলার ম্যাথ, জাস্ট পার্থক্যটা কি, এখানে আমাদের ক্যাপাসিটর ব্যাংক আছে এটাতে। আমি ওই ছবিটা নিয়ে আসছি দুইটাই। আচ্ছা কোশ্চেনটাকে দেখি কি বলছে। অলমোস্ট সিমিলার ম্যাথ, জাস্ট বলছে কি ক্যাপাসিটর ব্যাংক বলছে, জাস্ট মানে মাল্টিপল ক্যাপাসিটর একটা জায়গায়। আরেকটা জিনিস হচ্ছে এটা থ্রি ফেজ। সো এই থ্রি ফেজ 50 হার্টজ 400 ভোল্ট মোটর ডেভেলপস 100 হর্স পাওয়ার। সো ওই যে হর্স পাওয়ার একটা কনভার্সন আছে এখানে, যদিও দিয়ে দিছে, বাট পরীক্ষায় মেবি এটা নাও থাকতে পারে। তোমার একটা ওই যে 1 এইচপি ইজ ইকুয়াল টু মানে হর্স পাওয়ার 746 ওয়াট অথবা 0.746 কিলোওয়াট, ওটা লিখতে পারো। তো যাই হোক এটা দিয়ে করতে পারো। আরেকটা জিনিস আছে মেট্রিক হর্স পাওয়ার বলতে, আরেকটা জিনিস আছে, ওটা মেবি কোনো বইতে আছে, স্যার লাস্ট সেমিস্টার এটা বলছিল, ওটা দিয়ে করলেও হবে, বাট আমরা যেটা জানি, যেটা শিখে আসছি 746, এটা দিয়ে করো। আর মেট্রিক হর্স পাওয়ার মাঝে মাঝে লেখা থাকে ওই যে আমেরিকান সাইডে, মেবি এটা চলে বেশি। আই ডোন্ট নো, এটা লাস্ট সেমিস্টার আর কি কেউ করছিল, দ্যাটস ওয়াই স্যার বলছে যে ওটা আর কি সমস্যা নেই, একটা দিয়ে করলেই হবে, যেহেতু এখানে মেনশন নাই এক্স্যাক্টলি এটা কোন হর্স পাওয়ার ইউনিটে দেয়া আছে। সো 7.4 সরি 746 দিয়ে করলেই হবে। So the power factor being 0.75 lagging and efficiency হচ্ছে 93. So again এই 93 এর সাথে আর কি 100 হর্স পাওয়ার একটা কানেকশন আছে। বেসিক্যালি কি পরিমাণ আমি মেকানিক্যাল এফিশিয়েন্সি এখানে পাইতেছি আর কি। সো 100 হর্স পাওয়ার না, অ্যাকচুয়ালি 93 হর্স পাওয়ার আমি পাইতেছি এখানে, জাস্ট গুণ দিতে হবে দুইটা, ঠিক আছে। সো এই ব্যাংক অফ ক্যাপাসিটর, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, ব্যাংক অফ ক্যাপাসিটর। একটা স্ট্যাটিক ক্যাপাসিটর না, রাদার হচ্ছে ক্যাপাসিটর ব্যাংক দাও, কানেক্টেড ইন ডেল্টা অ্যাক্রস দ্য সাপ্লাই টার্মিনালস and power factor raised to 0.95. So ওই যে একই জিনিস, জাস্ট ক্যাপাসিটর লাগাইছি দেখে আমার 0.75 থেকে 0.95 হয়েছে, আগে ছিল কি এটা 0.7 থেকে 9 ছিল। So each of the capacitance units is built of four similar 100 volt capacitors. Determine the capacitance of each capacitor. So যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার এখানে হচ্ছে সাপ্লাইটা যদি থাকে, আচ্ছা এখানে হচ্ছে তোমার ওই যে থ্রি ফেজ সাপ্লাইটা, থ্রি ফেজ সাপ্লাই,
সো তোমার এখানে হচ্ছে লোডটা অথবা মোটরটা, তো রিপ্রেজেন্টেটিভ আকার দরকার না, জাস্ট 3টা ওয়্যার লাগবে আমার, সেটা হচ্ছে কথা। সো এখানে হচ্ছে তোমার মোটর। ওকে, এখন হচ্ছে ক্যাপাসিটর ব্যাংকটা জাস্ট তোমার এখানে নিউলি লাগানো হয়েছে, সেটা হচ্ছে কিরকম হবে, ডেল্টা কানেকশন বলছে। সো ফার্স্ট এর হচ্ছে তোমার এরকম একটা ব্রাঞ্চ হবে, দেন এরকম একটা ব্রাঞ্চ, দেন হচ্ছে এরকম। তো বেসিক্যালি তুমি এখান থেকে চিন্তা করতে পারো যে এখানে 4টা ক্যাপাসিটর কানেক্ট করা আছে সিরিজে, এটা সিরিজে হতে হবে মাস্ট। এখন এটা কেন আমরা একটা ক্যাপাসিটর ইউজ করি না, সেটার কারণ হচ্ছে তোমার যদি দেখো এখানে বলছে 100 ভোল্ট ক্যাপাসিটরের হচ্ছে রেটিং, মানে প্রত্যেকটা 100 ভোল্ট। এন্ড ক্যাপাসিটরে কি থাকে, সিরিজে যদি থাকে দুইটা ক্যাপাসিটর, তাহলে কি হয়, ওদের ক্যাপাসিটেন্সটা অ্যাকচুয়ালি অর্ধেক হয়ে যায়, দুটো যদি সমান থাকে। বাট এরকম হয় দেখতে, সি ইজ ইকুয়াল টু C1 প্লাস 1/C2, যদি C1 আর C2 ধরি ইনভার্স হয়ে যায় যদি সিরিজে থাকে। তো এটাকে যদি C1 ধরি, এটাকে যদি C2 ধরি। বাট ভোল্টেজের কি হয়, অ্যাকচুয়ালি ভোল্টেজ কিন্তু যোগ হয়, তার মানে VC1 প্লাস VC2। তো তার মানে আমি যদি সিরিজে লাগাই, আরো ক্যাপাসিটর যদি লাগাইতে থাকি, তাহলে কি হবে, ভোল্টেজটা বাড়তে থাকবে অ্যাকচুয়ালি। সো ডট 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 VCN পর্যন্ত যাবে। তো এখন হচ্ছে মেবি 400 ভোল্টের ক্যাপাসিটর পাওয়া যায় না, দ্যাটস ওয়াই 100 ভোল্টের ক্যাপাসিটর নিছে কয়টা, 4টা। সো 4টা যদি আমি 100 ভোল্ট লাগাই, তাহলে কি যে লাইন ভোল্টেজের সাথে ম্যাচ করে, সো 400 ভোল্ট হয়। দ্যাটস ওয়াই এখানে 4টা ক্যাপাসিটর ইউজ করছে। সো জিনিসটা দেখতে আর কি কিছুটা এরকম হবে। এদিকে এদিকেও সেম ব্রাঞ্চ হবে। আর যেহেতু বলছে ডেল্টা কানেক্টেড, তার মানে তোমার কানেকশনটা ডেল্টা হবে, সো ওয়াই না। সো কমন পয়েন্ট থাকবে না কোনো, রাদার হচ্ছে 3টা আর কি একটা ট্রায়াঙ্গেলের 3 পাশে কানেক্টেড থাকবে, এরকম দেখতে হবে কিছুটা। তো এই এটা হচ্ছে এখানে যাবে, আর হচ্ছে এই ব্রাঞ্চে বাকিটা হবে, সো বাকি 4টা। তো প্রত্যেকটাই হচ্ছে যোগ দিলে তুমি 4 পাবা, বাট হচ্ছে তুমি ক্যাপাসিটেন্সটাই কি পাবা, এটা খুবই খারাপ হইতেছে, বাট যাই হোক এখানে 4টা করে আছে। ওকে, সো 4টা করে ক্যাপাসিট্যান্স থাকবে। সো প্রত্যেকটা হচ্ছে 100 ভোল্ট, তার মানে প্রত্যেকটা হবে 400 ভোল্ট। সো লাইন টু লাইন যদি মেজার করো, এই লাইন থেকে এই লাইনের ভিতরে 400 ভোল্ট হতে হবে। সো বেসিক্যালি এই দুটো পয়েন্টই তো এখানে, সো 100 100 100 করে 400 হবে। সো এটাই বলছে। আর বাদ বাকি সব ক্যালকুলেশনই সেম, তুমি জাস্ট এইখানে এসে সি এর জায়গায় এখানে 4C হবে, আর কিছুই না। ওটা আমি দেখাবো যে কিভাবে হয়। তার আগে আমরা একটু ম্যাথটা দেখি যে কি করতেছে এক্স্যাক্টলি। সেটা অ্যাকচুয়ালি একটা ভালো শর্টকাট আছে, সেটা হচ্ছে যেহেতু এখানে পাওয়ারটা দেয়া আছে, আমাদের গতবার পাওয়ার দেয়া ছিল না, জাস্ট কারেন্ট আর পাওয়ার ফ্যাক্টর দেয়া ছিল। সো এখানেও তুমি একটা চাইলে কাজ করতে পারো যে পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারো চাইলে পুরাটা। এখান থেকে পাওয়ারটা বের করে পাওয়ার ট্রায়াঙ্গেলে বসায় দেন তুমি, এটার জন্য পাওয়ার ট্রায়াঙ্গেল কি হবে, জাস্ট পিওরলি রিঅ্যাক্টিভ হবে, দুইটা সাম করে তুমি পাওয়ার বের করতে পারবা। বাট এখানে যেই ক্যালকুলেশনটা করতে বলছে সেটা হচ্ছে ক্যাপাসিটেন্সের ভ্যালুটা ক্যালকুলেট করতে বলছে। সো তোমার পাওয়ার বের করলে হবে না, জাস্ট পাওয়ার বের করে আবার কারেন্টটা আবার বের করতে হবে। সো ভোল্টেজ যেহেতু কনস্ট্যান্ট আছে 400 ভোল্ট, তুমি চাইলে আবার ব্যাকে আসতে পারবে, মানে পাওয়ার থেকে কারেন্টে আসতে পারবে 0.9 তখন পাওয়ার ফ্যাক্টর হবে। তো ওটা মানে যদি কারোর লাগে আমি দেখাইতে পারি, ওটা পরে দেখাবো, ওটা যেহেতু বইয়ে করা নেই। বাট তোমরা ওই যে পাওয়ার ট্রায়াঙ্গেল যেটা শিখছো ওটা থেকেও করা যাবে, ঠিক আছে। এখানে যেটা করছে সেটা হচ্ছে যেহেতু পাওয়ারটা দেয়া আছে, অলসো পাওয়ারটা হচ্ছে আমাদের 74.6। সো 74.6 হচ্ছে তোমার 93% এফিশিয়েন্ট। সো টোটাল পাওয়ার ড্র করতেছিল কত, এটা তো হচ্ছে তোমার আউটপুট পাওয়ারটা, রাইট? জাস্ট মানে এফিসিয়েন্সির সাথে যদি চিন্তা করি, এটা হচ্ছে 93% এফিসিয়েন্সির পরেই আমি এই পাওয়ারটা পাইতেছি, যেহেতু এটা রিয়েল পাওয়ার। তো তার মানে এই রিয়েল পাওয়ারটাকে ভাগ দিতে হবে 93% দিয়ে। সো টোটাল আমার বের হবে, লাইক লস সহ পাওয়ারটা বের হবে সোজা কথা। মানে এই যে ধরো লাইনে বা মোটরের ভিতরে কিছু লস আছে, সো তার মানে এইখানে, আচ্ছা আমি যদি এখানে লিখি 74.6 আমি পাইতেছি আউটপুটে কিলোওয়াট, ঠিক আছে। সো তার মানে এর ভিতরে কিছু লস আছে, তার এখান থেকে ইনপুটটা আসতেছিল আসলে কত, এই যে 93% এফিসিয়েন্সি হয়ে দেন আসতেছিল না, তার মানে কি এখানে একটু বেশি হবে এপাশে। সো বেসিক্যালি কত হবে, 74.6 ডিভাইডেড বাই 0.93 আর কি, টোটাল পাওয়ার ড্রটা আর কি। 74.6 ডিভাইডেড বাই 0.93, এটা হচ্ছে গিয়ে তোমার আসে 80.2 আসে, 80.2 ওয়াট আসে, ঠিক আছে। মানে 80.2 ওয়াট আমি সাপ্লাই দিতেছিলাম 93% এফিসিয়েন্সির কারণে। এই যে মোটরের যে আউটপুট, সাপোজ এখানে একটা রোটর আছে, এই যে এটার মেকানিক্যাল আউটপুটটা মেজার করা হয়েছে 74.6 এ, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে ভাগ দিছি, অ্যাকচুয়ালি এখানে কিন্তু গুণ হবে না, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়াল আউটপুটটাই আমার দেয়া আছে আফটার দ্য এফিসিয়েন্সি, ঠিক আছে। আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে পাওয়ার ফ্যাক্টর একটা ব্যাপার আছে। সো ওর কারণে কি হবে, এই যে কেভিএ এখান থেকে, এখানে তো এটা হচ্ছে কিলোওয়াট, বাট কেভিএ টা কি হবে, আরো বেশি হবে না এখানে, কারণ যেহেতু পাওয়ার ফ্যাক্টরের একটা ব্যাপার আছে। সো ওইটাই বেসিক্যালি। সো এরপরে কি করছে, মোটর ইনপুট পি, ওটা 80 কিলোওয়াট আসলো, আমরা তো বের করলাম পি, সরি পি 80.2 কিলোওয়াট, ঠিক আছে। 80.2 কিলোওয়াট
এটা আসছে। এন্ড দেন আমরা হচ্ছে এখন বের করবো যে পাওয়ার ফ্যাক্টর আমাদের কি পরিমাণ আর কি হচ্ছে। সো একটা কাজ করা যায়, সেটা হচ্ছে tan দিয়ে এটা করা যায় যে kvar taken by the power bank, যেহেতু পাওয়ার আছে। সো এখানে একটা কাজ করা যায় যে kvar, এটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট দিয়ে আসছে যে tan দিয়ে যখন করছিলাম। সো kvar taken by ক্যাপাসিটর। আমি পাওয়ার ট্রায়াঙ্গেলটা ড্র করে দিই যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? ক্যাপাসিটর। তো পাওয়ার ট্রায়াঙ্গেলটা ইনিশিয়ালি পাওয়ার ট্রায়াঙ্গেলটা কেমন ছিল? একটু বড় হবে যেহেতু kvar রেটিং বেশি। পাওয়ার ট্রায়াঙ্গেলটা ড্র করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখতে কিছুটা এরকম হবে। সো তোমার ফার্স্ট এর যেটা ছিল এই পার্টটা ছিল তোমার kvar, ওকে? kvar, আর এটা হচ্ছে কিলোওয়াট। কিলোওয়াট কত আছে? 80, রাইট? 80.2। আগে ছিল এটা, এখন তোমার kvar ছিল কিছু একটা ছিল, মানে একটা সার্টেন ভ্যালু থাকবে। অ্যাকচুয়ালি এটা দিয়ে ভাগ দিলেই পাওয়া যাবে ওইটাকে, kvarটাকে। যাই হোক, ওটা আমাদের লাগবে না আপাতত। সো নতুন কি হয়েছে, আমরা অ্যাড করছি। সো kvar কি হবে? কমে যাবে না? এই যে ব্লুটা হবে না নিউ আমাদের kvar। সো এটা হচ্ছে নিউ kvar এন্ড নিউ একটা ট্রায়াঙ্গেল এস্টাবলিশ হবে, মানে kva ড্রটা কমে যাবে আউটলেট থেকে। সো কমে গেল কতটুকু kvar? এইটুকু না? সো আমি চাইলে একটা কাজ করতে পারি, tan দিয়ে লিখতে পারি যে kvarটাকে বের করছি ওই যে tan দিয়ে যেভাবে বের করে, tan থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি তোমার বেস ওভার হচ্ছে সরি হাইট ওভার হাইপোটেনিউজ। সো ওভাবে করে যেভাবে, ঠিক আছে? সো kvar ওভার kw হবে। লাস্ট ক্লাসে আমি একটু যে দেখাই দিই এটা কিভাবে আসছে। তো tan theta is equal to যে var ওভার হচ্ছে তোমার কিলোওয়াটটা আর কি বেসিক্যালি। সো হাইটটা ডিভাইডেড বাই হচ্ছে বেসটা, রাইট? সো এখানেও আমি ওই কাজটাই করতে পারি। আচ্ছা, ওভাবেই করি তাহলে আগে সুবিধা হবে। সো যেটুকু গেছে ওটুকু বিয়োগ দিতে হবে, মানে আগেরটা থেকে পরেরটা, মানে হোয়াইটটা থেকে আমাদের ব্লুটা সাবট্রাক্ট করতে হবে। সো আচ্ছা, আমি আলাদাভাবেই দেখাই যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? সো প্রথম কেভার কত ছিল? সরি, tan থিটা দিয়ে লিখি tan phi 1। এই phi 1 টা বেসিক্যালি হচ্ছে তোমার 0.75 এর জন্য যেই এটা আসে, অ্যাঙ্গেলটা আসে ওটা। সো tan phi 1 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার kvar ওভার হচ্ছে kw, রাইট? সো kvar 1 বাই হচ্ছে kw, এটা হবে, রাইট? kw 1 হবে আর কি। আর হচ্ছে tan phi 2 টা কত হবে? সেম জিনিসই, জাস্ট হচ্ছে এইটুকু, মানে পুরো, মানে সরি ব্লুটা আর ডিভাইডেড বাই হচ্ছে কিলোওয়াট, তো আমার সেম থাকতেছে। সো kvar 2 kw1, রাইট? সো এখন হচ্ছে আমরা kvar টা লাগতেছে। সো kvar 1 মাইনাস kvar 2 ই তো এই যে রেড টুকু না, যেটুকু আমাদের অ্যাবজর্ব করবে ক্যাপাসিটরটা। সো এটা জাস্ট এই কিলোওয়াটটা এপাশে গিয়ে গুণ হবে, এই কিলোওয়াটটা এপাশে গিয়ে গুণ হবে, রাইট? সো kvar 1 ডেরিভেশনটা পুরোটাই দেখাই দিই। kvar 1 which was the blue one actually, so blue না, এই e1 টা, হোয়াইট ওয়ানটা, আর এটা হচ্ছে ব্লুটা, ঠিক আছে? সো kvar is equal to 10 phi, আচ্ছা কিলোওয়াটটা আগে লিখি, কিলোওয়াট 1 into 10 phi 1। এটা আসবে হচ্ছে আমার ওই যে 0.75, হ্যাঁ 0.75 থেকে। পরেরটা হচ্ছে kvar 2 equal to kw। আচ্ছা kw একবার লিখলেই হতো, 1 মানে দুইটাই 1 লিখছি, এটা 1 লেখারই দরকার নেই, মানে এটা জাস্ট kw ফর সেম ফর অল, ঠিক আছে? তো এটা আমাদের বারবার লিখতে হবে না, জাস্ট kw লিখতে হবে। সো tan phi 2 হবে, রাইট? তো tan phi 2, তুমি চাইলে এটা ওই কারেন্ট দিয়েও সলভ করতে পারো, যে কোনো একটা ফেজ দিয়ে। বাট এখানে ডেল্টা কানেকশন, তো এটাকে মানে ফেজ টু ফেজ থেকে লাইনে কনভার্ট করাটা একটু ডিফিকাল্ট, মানে তুমি 0 ভোল্টের কোনো লাইন নেই এখানে। সো সবগুলাই 400 ভোল্টের লাইন। সো লাইন টু লাইন ভোল্টেজটা দেয়। সো যাই হোক, এখন হচ্ছে এই দুটোকে আমরা সাবট্রাক্ট করবো। সো kvar অফ দ্য মোটর ক্যাপাসিটর, সরি kvar c ইজ ইকুয়াল টু এই দুটোর বিয়োগফল আর কি। সো kw টা কমন নেওয়া যায়, দেন হচ্ছে tan phi 1। আচ্ছা, কোনটা থেকে কোনটা মাইনাস দিব? বড় কোনটা? বড়টা 1 এর জন্য না, এই যে সাদাটা বড় ছিল না আমার, তো tan phi 1 মাইনাস হচ্ছে tan phi 2। আর নীলটা কি আমার? ছোটটা, রাইট? সো ওইটার থেকে এটা সাবট্রাক্ট করলাম। সো tan phi 2, ওকে? সো এটা আসলো। সো এটা আসে হচ্ছে 82 80.2। আমি একটু সাইডে অ্যাঙ্গেল গুলো লিখি কত আসে। সো phi 1 হবে হচ্ছে cos ইনভার্স 0.75, রাইট? cos ইনভার্স 0.75, এটা আসে হচ্ছে 41.41, 4141 ধরো, 4141। আর phi 2 আসে 0.95 এর জন্য, রাইট? cos ইনভার্স 0.95। সো এটা করলে আসে হচ্ছে 18.194, 18.19।
এটা আসে। তো এই দুটো অ্যাঙ্গেল এখন এখানে জাস্ট বসাতে হবে। 10 51 কত 41.4 সরি 41.41 minus 10 18.19 18.19 সো দেখি কত আসে এটার ভ্যালুটা। এটার ভ্যালু আসে হচ্ছে আর 44.25 kVAR kVAR আর কি 44.25 kVAR অথবা kVAR বললেও হয়। তো এটা আসে। সো তার মানে এই যে রেড পার্টটুকু এটার ভ্যালু এখন আসতেছে আমার 44.25, ঠিক আছে। তুমি চাইলে ইন্ডিভিজুয়ালি বের করেও আর কি সাবট্রাক্ট করতে পারতা, একই কথা। এখন এইটা হচ্ছে কি আমার এই যে ক্যাপাসিটর অ্যাক্রসের পাওয়ারটা, মানে ক্যাপাসিটর এতখানি নিয়ে যেতেছে আমাদের ওই যে কেভারটা, যেহেতু এটা পিওরলি রিঅ্যাক্টিভ একটা কম্পোনেন্ট, এখানে রিয়েল কোনো এফেক্ট করবে না, ওরা অনলি এই পাওয়ারটাকে রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে কমাই দেবে, ঠিক আছে। সো তাহলে ইচ সেটে কত হবে, এখানে যেহেতু পুরাটা নিয়ে আমরা করতেছি, এখানে দেখো 3 ফেজের কথা বলা হয়েছিল, যে একটা 3 ফেজ লোড হচ্ছে এত কিলোওয়াট সাপোজ, সো 80 কিলোওয়াট। সো এখন তাহলে 3 দিয়ে ভাগ হবে না জিনিসটা। সো পার ফেজে জিনিসটা কত হবে, পার ফেজ, যেহেতু আমরা একটা সিঙ্গেল ক্যাপাসিটরের ভ্যালু চাইতেছি, তার মানে কি আমাদের একটা ফেজ নিতে হবে। সো যে কোনো একটা ফেজ নিলাম, সো যেহেতু সিমেট্রিক্যাল সো একটা নিলেই হয়েছে। সো পার ফেজ এ যদি ধরি তাহলে যেটা আসে সেটা হচ্ছে 44.25 divided by 3, right, equal to, বই দেখি কত আছে, 14.75। সো 14.75 kVAR হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ আমাদের ই করবে, অ্যাবজর্ব করে নেবে। 44 kVAR হবে, রাইট। সো একটা ব্রাঞ্চ আমাদের অ্যাবজর্ব করে নিতেছে এটা, রাইট। সো এখন হচ্ছে আমরা ওই আগের কাজটাই করি। I is equal to কি জানতাম আমরা, VP by XC, ওটা দিয়ে আমরা করি। এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার, রাইট। সো আমাদের তো কারেন্ট জানা নেই, বাট আমরা হচ্ছে তাইলে একটা কাজ করি যে ইকুয়েশন এস্টাবলিশ করে করি। সো আগে যেটা জানতাম আমরা IC is equal to কি, V পার ফেজ, V ফেজ ডিভাইডেড বাই, ও বাই দ্য প্রথমটা হচ্ছে কোনো ফেজ ছিল না, একটা সিঙ্গেল ফেজই ছিল, ঠিক আছে। সেখানে লাইন ভোল্টেজ বা ফেজ ভোল্টেজ নাই, দুটো একই জিনিস 400 ভোল্ট। বাট এখানে কিন্তু আমাদের যেহেতু আমরা একটা ফেজ নিছি, সো এটাকে ফেজ ভোল্টেজে কনভার্ট করে নিতে হবে। সো V ফেজ হবে ডেফিনেটলি। সো এরপর হচ্ছে XC, ঠিক আছে, ক্যাপাসিট্যান্সের রিঅ্যাকট্যান্সটা। সো আমরা যদি XC টাও এখানে বসাই দিই, আচ্ছা V ফেজ ফার্স্ট অফ অল এটা হয় 230.4 হয়, ঠিক আছে। যদি 400 কে √3 দিয়ে ভাগ দেই, VPH is equal to 400 over √3, এটা করলে হয় যে 230.4 এরকম হয় কিছু একটা। তো এটা থাকুক, VPH থাকুক, XC হচ্ছে 1 over twice by FC হয়। সো twice by FC টা টেকনিক্যালি উপরে গিয়ে গুণ হয়, তার মানে আমাদের যেটা দাঁড়ায় IC is equal to VPH twice by FC আসে, এটা আসে, ঠিক আছে। এখন আমাদের এখানে কি কি জানা আছে, ফেজ ভোল্টেজ জানা আছে, এফ জানা আছে, পাই জানা আছে, সিটা শুধুমাত্র জানা নাই, অলসো আইটাও আমাদের জানা নেই, ঠিক আছে। সো আমরা জাস্ট ওই যেরকম আছে ওরকম বসাই যাই, সি কে ভ্যারিয়েবল হিসেবে রাখি। সো আই সি ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 1256 সি আসে। সো একটা ইকুয়েশন আসলো। আরেকটা ইকুয়েশন আমরা কিভাবে আনতে পারি দেখি। এটা হচ্ছে কেভার পার ফেজের একটা ইয়ে আছে। সো বেসিক্যালি কেভার মানে কি, মানে এটা তো পাওয়ার, রাইট। সো পাওয়ার আমরা যদি ওই যে ভোল্টেজ আর কারেন্টের যদি রিঅ্যাকটিভ কম্পোনেন্টকে গুণ দিই, তাইলেই তো এটা পাবো না, মানে P ইজ ইকুয়াল টু VI যেহেতু। সো ওটা করি, তাহলে কেভার ইজ ইকুয়াল টু V ইনটু I, এখানে ভিটা হবে গিয়ে হচ্ছে ফেজ ভোল্টেজ, আর আইটা হবে কি ক্যাপাসিটিভ কারেন্টটা। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে যেহেতু কিলো আছে, তার মানে 1000 দিয়ে একটা ভাগ হবে, ঠিক আছে, নাহলে তো কিলোতে আসবে না ওটা। তো এখন হচ্ছে কি আমাদের এখান থেকে আরেকটা ইকুয়েশন চলে আসে, কেভার কত আমাদের 14.75। সো 14.75 ইকুয়াল টু কত, ভিপিএইচ জানা আছে 230.4, 230.4 মাল্টিপ্লাইড বাই আইসি আমাদের জানা নাই, সরি আইসি আমাদের জানা নেই, আর এটা আমাদের জানা আছে যে 1000 দিয়ে ভাগ হবে, যেহেতু এটা কে বারে আছে। অথবা তুমি চাইলে এটাকে 10 টু দি পাওয়ার 3 দিয়েও লিখতে পারো, তাহলে এখানে আর 10 দিয়ে ভাগ দিতে হবে না, এগুলো ওটা আরো সিম্পলিফাইড হয় বেশি, রাইট। ওভাবেই করি, তাহলে বুঝতে সুবিধা হবে, এটার দরকার নেই আমাদের।
1000 দিয়ে না দিয়ে আমরা হচ্ছে যেহেতু এখানে কে var আছে ওকে 10⁻³ দিই, 10⁻³ ইজ ইকুয়াল টু এটা। তাহলে দুটো ইকুয়েশন আমার আসলে অ্যাকচুয়ালি এখান থেকে আমি আইসি ইজিলি বের করেই ফেলতে পারি, রাইট? আচ্ছা, এখানে আইসি অ্যাকচুয়ালি বের করতে পারি বলতে এখানে আইসি এটা সাবস্টিটিউট করি, অথবা তুমি চাইলে এখান থেকে আইসিটা ক্যালকুলেট করে এখানে বসাতে পারো, একই কথা, যেভাবে করো কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে আইসিটা আগে বেরই করি যে আইসিটা অ্যাকচুয়ালি কত দাঁড়ায়, রাইট? সো এটা ভাগ এটা, তো 230.4 ডিভাইডেড বাই, আচ্ছা এখানে কিলোভোল্ট বলছে নাকি ভোল্ট বলছে? শুধু ভোল্ট বলছে, তাহলে এখানে 10⁻³ আর হবে না, ঠিক আছে? সো 14.75 ইনটু 10⁻³, এটা করলে আসে হচ্ছে 0.0156। সো দেন হচ্ছে এটাকে জাস্ট এখানে বসাও, দেন হচ্ছে সি এর একটা ভ্যালু পাবা। সো সি এর ভ্যালু কত আসে বেসিক্যালি এই যে 125,600, এইটা 125,600 এটাকে মানে আইসি কে ভাগ দিতে হবে ওটা দিয়ে। সো 0.0156, ক্যাপাসিটর ভ্যালু ইউজুয়ালি ছোটই আসে। তো এখানে কত 125,600, 125,600, সেটা করলে যত আসে আর কি অ্যানসার ডিভাইডেড বাই 125,600, এটা করলে আসে হচ্ছে মাইক্রো, আমরা যদি মাইক্রোতে নেই তাহলে আসে 0.124 ইনটু 10⁻⁻6 ফ্যারাড আসে, ঠিক আছে? এখনো একটু কাজ শেষ হয় না, আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে 0.124, এটা হচ্ছে কি আমাদের একটা ব্রাঞ্চের ক্যাপাসিটরের ভ্যালু, রাইট? সো জাস্ট এই পুরোটার অ্যাক্রসে যদি আমি নেই এই পয়েন্টটা এন্ড এই পয়েন্টের অ্যাক্রসে যদি আমি নেই তাহলে পুরো ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা পাই। এবার এখানে ক্যাপাসিট্যান্স কয়টা? অ্যাকচুয়ালি 4টা, আর সিরিজে থাকলে কি হয় এভাবে যোগ হয়। তো আমি যদি সবগুলোকে আইডেন্টিক্যাল চিন্তা করি, ধরো এখানে ড্র করি, এবার আমি সবগুলো যদি আইডেন্টিক্যাল চিন্তা করি তাহলে মানে এটা আসে কি আমাদের এক্সপ্রেশনটা দাঁড়ায় কি, এটা যদি C1, C1 না জাস্ট সি, সবগুলোই তো সি যেহেতু আইডেন্টিক্যাল, সো সি সি সি। তো এখানে সি ইকুইভ্যালেন্ট কত আসে 1/c প্লাস, এটা করার দরকার নেই তোমরা আর কি, যদি সব আইডেন্টিক্যাল থাকে তাহলে জাস্ট ওই মুখস্থ বসাই দিতে পারো, এটা 4c আসবে আলটিমেটলি, ঠিক আছে? এটা বোঝা যাইতেছে এমনিতে যেহেতু সব আইডেন্টিক্যাল। সেটা হচ্ছে ইনভার্স, সো এটা যদি করি তাহলে সি ইকিউ মানে 4 টাইমস কমে যাবে, মানে c/4 হবে, রাইট? তার মানে প্রত্যেকটা ক্যাপাসিটরের ভ্যালু কত হবে? c ইজ ইকুয়াল টু হবে 4 টাইমস c ইকিউ হবে না? তো তার মানে এইখানে যেটা পাইছি এটা অ্যাকচুয়ালি সি ইকুইভ্যালেন্টটা, মানে এই এ এন্ড বি পয়েন্টের ভিতরটা, এ এন্ড বি, ঠিক আছে? এ এন্ড বি, তো এই দুটো পয়েন্টের ভিতরের আমি এ এন্ড বি পয়েন্টের ভিতরে আমি এটা পাইতেছি, রাইট? ক্যাপাসিট্যান্সটা পাইতেছি। সো তার মানে আমার ইকিউ এর এটা হচ্ছে 4 দিয়ে গুণ করতে হবে যদি আমি ইন্ডিভিজুয়াল পেতে চাই। সিরিজে যেহেতু কমে তার মানে কি একটাই আরো বেশি আছে, সো 4 দিয়ে জাস্ট সিম্পলি ওই জিনিসটা গুণ হবে। সো অ্যানসার ইনটু 4 হবে হচ্ছে এটা হচ্ছে 0.497 মাইক্রোফ্যারাড হবে, 0.497 মাইক্রোফ্যারাড, ঠিক আছে? এটা আসে। তো আমি দেখি মিলায় এটা 4 দিয়ে গুণ করছে ওরা লাস্টে, ঠিক আছে? ওকে, সো এভাবে করতে হবে এই ম্যাথটা। এটা একটু মিলাই দেখো, আমি মানে দু একটা ভ্যালু মেবি একটু এদিক ওদিক হইতে পারে, একটু ইসের সাথে মিলাই দেখো ঠিক মতো হয়েছে কিনা। আচ্ছা, এরপরে আরেকটা কি ছিল 6.6 এ? আচ্ছা 6.6 এ যেটা ছিল ওটা তো হচ্ছে ইকোনমিক্যাল অ্যানালাইসিস, এটা একজন আস্ক করছিল আমাকে লাস্ট কনসালটেশন, আমি একটু জাস্ট ওভারভিউ দিয়ে যাই জিনিসটা আসলে কি করতে হবে। সো যেই কাজটা হয় আর কি, আচ্ছা এখানে কিছু ভ্যালু একটু এদিক ওদিক আছে, আমি এটা ঠিক করে দেন ইসে দিব না, তোমরা আপাতত বইয়ের সলিউশনটাই দেখো, বাট প্রসেস এটাই। তোমার হচ্ছে ক্যাপাসিটেন্স যেটা বের হবে এখান থেকে ইকুইভ্যালেন্টটা বের হবে, ইকুইভ্যালেন্টটাকে তোমার হচ্ছে বেসিক্যালি 4 দিয়ে গুণ করতে হবে। 4 বলতে যতগুলো ক্যাপাসিটর আছে সিরিজে অত দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, সো এখানে জাস্ট কি বলছে সবকিছু আগের মতোই সেম, দেখবে ওই যে 800 কিলোওয়াট একটা লোড 0.85 ল্যাগিং, আর হচ্ছে 0.9 এ ইমপ্রুভ করা হয়েছে, ঠিক আছে? তো যেটা বলছে যে এখানে কত পার্সেন্ট আর কি আমাদের ই মানে লাভ হইতেছে সেটা, তো দেখতে হবে যে আমার আসলে কত পরিমাণ কেভিএ আর কি কমছে, ঠিক আছে? তো জিনিসটা কি হয় যে যখন বিল করা হয়, মানে ধরো এটা যদি আমাদের গ্রিড হয়, সাপোজ 3টা ওয়্যার দিলাম, এটা যদি আমাদের গ্রিড হয় এখান থেকে আর কি লাইনটা নেওয়া হয়, রাইট? লাইনটা নেওয়া হয়, তো এটা আর কি একটা মিটারে যায়,
এটা তোমাদের থিওরিতে আসতে পারে, এটা ম্যাথ আসবে না, বাট ম্যাথটা খুবই সহজ। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মিটার, এন্ড আমরা এই মিটার থেকে 3টা তার ইসে যায়, লোডে যায়, ঠিক আছে। তো আমরা যে রিয়েল পাওয়ারটা আর কি মেজার করি, এটা যদি লোড হয়, লোড সাপোজ এটা একটা মোটর, রিয়েল পাওয়ারটা যে মেজার করি এটা হচ্ছে এই যে মোটরের আউটপুটটা থেকে কত কিলোওয়াট আমরা পাইতেছি। বাট বিলটা যেটা করা হয় এটা হচ্ছে ই থেকে কত পরিমাণ পাওয়ার ড্র করতেছে কেভিএ। সো কেভারটা আর কি এখানে থাকে, তো ওটা আর কি সাবট্রাক্ট করা হয় না ই থেকে, কেভিএ থেকে, যে তোমার টোটাল কেভিএ ড্র যত ওটার উপরে বিল করা হয়। তার মানে যত পাওয়ার ফ্যাক্টর লো হবে তুমি কি আউটপুট তত কম পাবো, মানে কিলোওয়াটে আউটপুট তত কম পাবা, লোয়ার পাওয়ার ফ্যাক্টর মানে, ঠিক আছে। পিএফ যত লো হবে কিলোওয়াটও তত কমবে, আর কেভার কি বাড়বে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কেভিএর রেটিংটাও তাহলে বাড়বে, ঠিক আছে, যেহেতু কিলোওয়াট আর কেভারের যোগফল না, ওটা তো তোমার যদি ই করি ভেক্টর সামটা দেখি, সো কেভার যদি এটা থাকে, কেভার যদি আগে থেকে বেড়ে যায় পুল পাওয়ার ফ্যাক্টরের জন্য, তাহলে কি কেভিএটা কি বেড়ে যাবে না, তার মানে কি বিলও বেড়ে যাবে। সো ওইটার কথাই বলতেছে যে আমি যদি এখন পিএফ কে ইমপ্রুভ করি সাপোজ, সো পিএফ কে যদি ইমপ্রুভ করি তাহলে কি হবে, কিলোওয়াটটা বেড়ে যাবে, কিলোওয়াটটা কি হবে আমার কমে যাবে, আর তাতে করে আলটিমেটলি কি হবে, কেভিও আমার কমে যাবে। সো নতুন যে ট্রায়াঙ্গেলটা হবে যে ব্লুটা, সো বেসিক্যালি কেভার কমে গেছে, সো কেভিও কি আগের থেকে ছোট না, সো কেভিটা কমে যাবে। সো উপরেরটা হচ্ছে পুয়ার পাওয়ার ফ্যাক্টর, এটা হচ্ছে গিয়ে নরমাল জাস্ট উইদাউট এনি সর্ট অফ কি বলে কম্পেনসেশন, আর লাস্টটা হচ্ছে যদি স্ট্যাটিক ক্যাপাসিটর অথবা সিনক্রোনাস মোটর থেকে আমরা ই করি এটাকে কমাই, তো এই ব্লুটা হবে, ঠিক আছে। তো প্রথমে কি করছে ওই যে tan থিটা দিয়ে আর কি এটা বের করছে, তোমার পাওয়ার কি পরিমাণ কেভার আমার এই ক্যাপাসিটর নিবে যদি পাওয়ার ফ্যাক্টর 0.8 থেকে 0.9 আছে, একটু আগে যেটা করছি ওইটাই বেসিক্যালি। সো ফার্স্ট কেভিএ ডিমান্ড বের করছে, এটা হচ্ছে তোমার ওই যে পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ দিছে বেসিক্যালি 800 ডিভাইডেড বাই 0.8, তাহলে আসে হচ্ছে 1000। সো এই 1000 এর জন্য ওরা হচ্ছে এই ক্যালকুলেশনটা করছে অ্যানুয়াল কস্ট কত হবে, সো সাপোজ 5,80,000 এরকম। এন্ড দেন যখন 9 এ আছে তখন কি 800 দিয়ে 0.9 দিয়ে ডিভাইড করছে, তো 888.89, সো তার মানে আগে ছিল 1000, সো এখানে ছিল আগে 1000, এখন কমে গিয়ে আমার হচ্ছে 888.9। একটু বাজে হয়েছে, এটা ল্যাপটপ স্লো হয়ে গেছে অনেক, চার্জে দিয়ে চালাইতেছি তো, আচ্ছা আমার বুঝি না, মানে চার্জ হইতেছে না ফর সাম রিজন। আচ্ছা, সো 88.8, সো এখন কি হলো, কমে গেল। সো আমি যদি কেভি এর উপরে বিল করি, সো আগে আমার 1000 এর উপরে বিল হইতেছিল, এখন কি 888 এর উপরে বিল হইতেছে। সো বেসিক্যালি ওগুলো ক্যালকুলেট করছে। আরো কিছু ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে এখানে ইন্টারেস্ট আছে, অ্যালাউ 10% পার অ্যানাম ফর ইন্টারেস্ট এন্ড ডিপ্রিসিয়েশন অন ক্যাপাসিটর। সো ক্যাপাসিটরের জন্য আর কি একটা ই সেট করছে যে 10% অ্যাকচুয়ালি এক্সট্রা লাগতেছে, কারণ আমরা তো জাস্ট চাইলেই এটা সলভ করতে পারি না, সলভ করতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে পারি না, যেটা তো কিছু একটা খরচ আছে, রাইট। যদি আমরা সিনক্রোনাস মোটর লাগাই তাহলে একটু রিয়েল পাওয়ার বেড়ে যায়, কিন্তু আর স্ট্যাটিক ক্যাপাসিটর রিয়েল পাওয়ার বাড়ে না, রেদার হচ্ছে এই যে রিঅ্যাকটিভ পাওয়ারটা কমে যায়, বাট ওটার জন্য তো আমাদের কিছু আর কি আছে। সো এই যে 0.1 থেকে আর কি গুণ দিছে ওইটাকে, ডিপ্রিসিয়েশনটাকে, যে অ্যানুয়াল ইন্টারেস্ট কস্ট। সো বেসিক্যালি ওইটার সাথে যোগ দিছে ফাইনালি, যে মানে যে পরিমাণ আমার বাঁচতেছে টাকা ওটার সাথে এটা যোগ দিছে। তো যেটা আসছে ওটা হচ্ছে তোমার 5,70,000, সো বেসিক্যালি 9,800 আর কি সেভ হইতেছে। সেটা থিওরিতে আসতে পারে যে কেন আর কি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট লাইক ইকোনমিক্যালি আর কি ভায়াবল, বা ইকোনমিক্যালি কেন এটা বেটার। সো ওগুলো বলবা যে হচ্ছে যেহেতু কেভি এর উপরে আমাদের বিলটা মেইনলি করা হয়, অথবা কেভি এ ড্র ফ্রম দ্য গ্রিড, আই মিন দ্য লোড অথবা দ্য কনজিউমার ইজ চার্জড upon the kVA drawn from the grid, not on the kilowatt or the kVAR produced in the load side, ঠিক আছে। তো kVA যদি আমাদের পাওয়ার ফ্যাক্টর যদি বেশি থাকে, সরি ফার্স্টে বলবো যে কম থাকে, তাহলে কি kVA ড্রটা আমাদের বেশি থাকে, রাইট, মানে উল্টা বেসিক্যালি। সো দ্যাটস ওয়াই আমাদের বিল বেশি হবে। আর যদি পাওয়ার ফ্যাক্টরটা আমরা যদি বাড়াইতে পারি, ইমপ্রুভ করতে পারি, তাইলে আমাদের কি ফাইনাল আউটপুটটাও বাড়বে কিলোওয়াট, এন্ড kVA ড্রটা কি কমে যাবে, সিন্স দিস অলসো রিডিউসেস দ্য kVAR। তো এইভাবে আর কি বলতে পারো, এটা আর কি থিওরিটিক্যাল, এটা আর কি তেমন নাই, ঠিক আছে। আর কিছু কি আমাদের বাকি আছে এখানে, আই গেস লেকচারের প্রবলেম গুলো দেয়া ছিল কি জানো, তো আমাদের টিউটোরিয়াল কিছু প্রবলেম দেয়া ছিল, সো ওইগুলো তোমরা করো নিজে নিজে। আমি জাস্ট ওই পাওয়ার ট্রায়াঙ্গেলের জাস্ট একটা ওভারভিউ দেওয়ার জন্য আরেকটা দেখাই। সো ক্যাপাসিটরের প্রবলেম আসতে পারে বলতে এরকম ব্যাংক হিসেবে আসতে পারে। সো ব্যাংক হিসেবে থাকলে জাস্ট কি করবো, ওই সেম ভাবেই ক্যালকুলেট করবা পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে যেভাবে দেখাইলাম।
সো বেসিক্যালি দুইটা tan দিয়ে মাইনাস করতে হবে, tan phi 1 and minus tan phi 2 ইমপ্রুভমেন্টের আগে এবং ইমপ্রুভমেন্টের পরে। সো তারপরে যে কেভারটা আসে ওটা দিয়ে ইকুয়েশন গুলো এস্টাবলিশ করে ওখান থেকে বের করা, ঠিক আছে। তো যাই হোক, আমরা আরেকটা ম্যাথ দেখি, সেটা হচ্ছে টিউটোরিয়াল পাওয়ার ট্রায়াঙ্গেলের ম্যাথটাই দেখি, যে সিনক্রোনাস মোটর থেকে, যেটা লাস্ট ক্লাসে দেখানো হয়েছে। 135 17 117। এটা সবগুলোই ক্যাপাসিটরের ম্যাথ। আচ্ছা আচ্ছা, পরের দিকে এগুলো হচ্ছে ইসের ম্যাথ। 5 and 6 হচ্ছে তোমার আর কি ইসের ম্যাথ গুলো। সো এটা দেখি, উইচ মোটর অপারেটস। 5 নাম্বারটা আমরা দেখি, আনসার সবই দেয়া আছে। সো চাইলে তোমরা মিলাই দেখতে পারো যে ইয়ে হয়েছে কিনা। আমি জাস্ট ওভারভিউ দিয়ে যাই একটা। আচ্ছা, সো কি বলছে, স্টেশন সাপ্লাইজ 250 kVA at a lagging power factor 0.8. A synchronous motor is connected in parallel with the load. সো ওই যে আগে গতদিন যে ম্যাথ করছি ওটার মতো, যে সিনক্রোনাস মোটর কানেক্টেড আছে। সো এটা হচ্ছে কি বেসিক্যালি অ্যাক্টিভ বা ডাইনামিক তোমার পাওয়ার ফ্যাক্টর কারেকশন। সো উইথ দ্য লোড, ইফ দ্য কম্বাইন্ড লোড ইজ 250 কিলোওয়াট with a lagging PF of 0.9, determine the leading kVAR. অ্যাকচুয়ালি আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম ওইটা হচ্ছে আমাদের মোটর যেটা ছিল ওটা এইগুলো দেয়া ছিল, মানে একই ডায়াগ্রাম, সবই সেম। পাওয়ার ফ্যাক্টর অ্যাকচুয়ালি ইমপ্রুভই হয়েছে, বাট এখানে রিয়েল পাওয়ারটা আমাদের আগের বার দেয়া ছিল। বাট এখানে আই গেস একটা রিয়েল পাওয়ার দেওয়া আর একটা হচ্ছে কি কেভিএ দেওয়া। সো এই বেসিক্যালি কেভিএ, আর যেহেতু আমাদের পাওয়ার ফ্যাক্টর জানা আছে, আমি এটাকেও কিলোওয়াটে কনভার্ট করতে পারি চাইলে, রাইট? এই দুটো গুণ দিলেই হবে। আর যেটা দেওয়া আছে এটা 250 কিলোওয়াটই দেওয়া আছে, তো সমস্যা নেই। তো কম্বাইন্ড লোড 250 বলা আছে, আর এটা হচ্ছে স্টেশন সাপ্লাই, মানে সাপ্লাই থেকে বলা আছে যে এত পরিমাণ কেভিএ যাইতেছে। তো যাই হোক, with a lagging PF of 0.9, so determine the leading kVAR taken by the motor, KVA rating of the motor and PF at the which motor operates. Actually কোনো পার্থক্য হবে না, সবই সেম হবে, জাস্ট আমাদের ভ্যালুগুলো একটু ডিফারেন্ট দেওয়া আছে। সো আমি আগের ট্রায়াঙ্গেলটাই ড্র করি, যেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমাদের লোডেরটা, লোডে কি পরিমাণ পাওয়ার আর কি রিয়েল পাওয়ার কত, দেন এটার পরে হচ্ছে আমরা ওই যে সিনক্রোনাস মোটরটা ব্লু দিয়ে ড্র করি। সো এইটুকু হচ্ছে সিনক্রোনাস মোটরটা। অ্যাকচুয়ালি দুটার একটা ভ্যালুও দেয়া নাই, অ্যাকচুয়ালি কম্বাইন্ড লোডটা দেয়া আছে। তার মানে এই যে পুরো জিনিসটার একটা দেয়া আছে, কম্বাইন্ড ভ্যালু দেয়া আছে। সো এটা হচ্ছে কত, 250। অ্যাকচুয়ালি বাকিগুলো দেয়া নাই 250 কিলোওয়াট, বাট আমরা বের করতে পারবো, সব ইনফরমেশন দেয়া আছে, জাস্ট একটু চেঞ্জ করে দিয়েছে। সো এই ম্যাটটা দেখো, একটু ইম্পর্টেন্ট আছে। আগেরবার এই দুটো দেয়া ছিল, আমরা অ্যাকচুয়ালি যোগ দিয়ে এটা বের করছিলাম, এখন উল্টাটা। তো যাই হোক, সো প্রথমে তাহলে কি লোড ছাড়া ও চলতেছিল 0.8 এ, রাইট? সো এ স্টেশন সাপ্লাইজ দ্য কেভিএ এট আ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 0.8, আর হচ্ছে ইফ দ্য কম্বাইন্ড লোড ইজ 250 কিলোওয়াট উইথ এ ল্যাগিং পিএফ অফ 0.9। তার মানে আমি যদি ব্লুটা ড্র করি, তাহলে এই যে কম্বাইন্ডটা হচ্ছে আমার এটা, যেটার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.9, রাইট? সেই ব্লু ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের এই 0.9 এর যেটা। সো এটা হচ্ছে 0.9 হবে। সো থিটা ইজ ইকুয়াল টু 0.9 এর জন্য কত হয়, 36, right? Sorry, 36 না, 25.84, 25.84, 25.84, 36 হবে 0.8 এর জন্য, I guess। আচ্ছা, ওটা করে দেখি। সো এটা ছিল স্টেশন সাপ্লাইজ 50 kVA at a lagging power factor of 0.8। সো ওটা ছিল আগেরটা। আমরা যদি এটা ড্র করি তাহলে এখানে হবে, এটার কি একটু বড় হবে এই। সো ওই আলটিমেটলি কিন্তু আমাদের ওই সব মোটরের গুলোই বের করতে হবে। সো এই যে এখানে বলছে মোটর, মোটর এন্ড মোটর। সো মোটরের জন্য একটা আলাদা ট্রায়াঙ্গেল লাগবে আমাদের, ঠিক আছে? সো আমরা ওইটা তাইলে ড্র করি, আগে যেভাবে ড্র করছিলাম সেটা হচ্ছে আমাদের এটার যদিও ভ্যালুটা জানা দরকার, বাট ওটা আমরা পরে বের করতেছি। এটা দেখতে কিরকম হবে, আমরা যদি আচ্ছা ইয়েলো দিয়ে ড্র করি, এখানে একটা ট্রায়াঙ্গেল আগে হওয়ার কথা, যেটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভলি মোটরের জন্য হবে। এইটা হচ্ছে থেটাটা হবে মোটরের পাওয়ার ফ্যাক্টরটা, কেভিএটা হবে এই যে হাইপোটেনিউসটা, এই হাইটটা হবে হচ্ছে গিয়ে আমাদের ইয়াটা কেভারটা। সো বেসিক্যালি কেভারটাই বের করতে হবে। আগের মতোই সবকিছু, বাট এখানে ট্রায়াঙ্গেলটা থাকুক। ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি এখানে ড্র করলে সমস্যাটা কি, আমরা এখানে অন্য কোনো প্যারামিটারস বের করতে পারবো না, জাস্ট এখানের এই সাইডটাই আমরা শুধুমাত্র জানবো আগের বারের মতো। সো এইগুলো বের করতে পারবো না। সো কি করা যায়, একটা জিনিস খেয়াল করো যে 0.8 থেকে 0.9 এ আর কি ইমপ্রুভ হয়েছে। তার মানে কি, এই যে যেই আগে যে কেভারটা ছিল, এই কেভারটা এই হোয়াইটটা থেকে কমে এই ব্লুটা হয়েছে, রাইট? তার মানে কি এক্সট্রা এতখানি কমে গেছে, রাইট? সো দিস ইজ দ্য কেভার টেকেন বাই দ্য মোটর অ্যাকচুয়ালি। সো কেভার অফ দ্য মোটর, ঠিক আছে?
সো এখন যদি আমি এই দুটো কানেক্ট করি তাহলে যেটা দাঁড়ায়, আচ্ছা এটা এদিকে ড্র না করলেও, আচ্ছা এটা ডিরেকশন একদিকে দেই, সমস্যা নাই, এটা জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কাজ করি তো আমরা। তো এইটুকু কি হবে, এই ব্লুটার সমান না, মানে মোটরের যে আগে বেসটা ছিল ওটার সমান না, ঠিক আছে। তো তারপরে আমি যদি এই দুটোকে কানেক্ট করি তাহলে এখানে যে হাইপোটেনিউসটা হয় এটা কি কেভিএ অফ দা এম, মানে মোটরের কেভিএ, আর এটা কি কিলোওয়াট অফ দা মোটর, ঠিক আছে। আর এখানে হচ্ছে থেটা ইজ ইকুয়াল টু অথবা থেটা এম, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অফ দ্য মোটর। সো বেসিক্যালি আমার কেভার 1 থেকে কেভার 2 টা সাবট্রাক্ট করতে হবে। সো আমি যদি এটাকে কেভার ইমপ্রুভমেন্টের আগে ধরি, সো এটাকে কেভার 2 ধরি, আর এই ওয়াইটটাকে কেভার 1 ধরি, তাইলে হচ্ছে আমাদের এই দুটো যদি সাবট্রাক্ট করি তাইলে কেভার এম আসবে, মানে প্রথম কোশ্চেন অ্যান্সারটা আসবে, ঠিক আছে। আর এগুলো একটু বের করো, 250 থেকে 250 কে 0.8 দিয়ে গুণ দাও, 250 ইনটু 0.8 এটা করলে আসে 200। সো আই গেস ভ্যালু সবই সেম, এটা হবে 200, তাহলে এটা হবে কত 50, রাইট। ব্লু দিয়ে লিখি, ব্লু না ইয়েলো দিয়ে লিখি এখানে। সো কিলোওয়াটটা হচ্ছে আমাদের 50 তে। সো যাই হোক এখানে আর তেমন নাই, কাজ নেই আমাদের। 50 250 তো আমাদের জানাই আছে। সো 250 জানা আছে এন্ড হচ্ছে 25.84 এই অ্যাঙ্গেলটা জানা আছে। সো এই ট্রায়াঙ্গেলে, মানে বড় ট্রায়াঙ্গেলটায়, বড় বটে যে মানে সরু ট্রায়াঙ্গেলটাই, এটা হচ্ছে কেভার 2 টা বের করতে পারি। আবার হচ্ছে এই হোয়াইট ট্রায়াঙ্গেলটা আমাদের আসলে অ্যাঙ্গেলটা লেখা হয় না, অ্যাঙ্গেলটা আমাদের জানা আছে। থিটা ইজ ইকুয়াল টু কত 0.9 ছিল, সরি 0.8 ছিল, 0.8, এটা হবে 36, রাইট। হ্যাঁ, তো আগে ছিল 0.8, তার মানে ট্রায়াঙ্গেলটা যখন বড় তখন ছিল 36.869, সো 87 লেখা যায় আর কি, 87। সো আগে এটা ছিল, পরে এটা হয়েছে। এখন আর কি সবই তো আমার জানা আছে, ওই আগের ম্যাথটার মতোই, তোমার বেস জানা আছে এন্ড অ্যাঙ্গেল জানা আছে। সো তুমি জাস্ট এই হাইটটা বের করবে, ঠিক আছে। তো এটা দেখাই কিভাবে হবে। সো কেভার 2 ডিরেক্টলি লিখতে পারো। আচ্ছা কেভার 1 দিয়ে শুরু করি। কেভার 1 মানে এই হোয়াইট ট্রায়াঙ্গেলটায় tan theta 1 মাল্টিপ্লাইড বাই কিলোওয়াট 1 হবে, রাইট, কিলোওয়াট 1। ও বাই দ্য ওয়ে এগুলো হচ্ছে কিলোওয়াট 1 আর এটা হচ্ছে কিলোওয়াট 2 আর কি। ব্লুটা বলতে পুরাটা এটা কিলোওয়াট 2, মানে যখন কম্বাইন্ড হয়ে গেছে। আর ব্লুটা তো কিলোওয়াট মোটর, রাইট। তো এটা আসে এন্ড কেভার 2 হচ্ছে গিয়ে 10 এটা 2 কিলোওয়াট 2, কত আসে এটা 250, আচ্ছা 200 ইনটু হচ্ছে 10 25.84, 20 আর 10 25.84। এটা করলে আসে হচ্ছে অনেক বড় ভ্যালু আসে, 17.5 কিলোওয়াট আসে, 17.55 এরকম আসে। আর হচ্ছে আমরা যদি করি, এটা দিয়ে করি, তাহলে হচ্ছে 250 ইনটু হচ্ছে এটা হবে 250 ইনটু 10 কত 36.87। অ্যাকচুয়ালি তুমি চাইলে ওই বইয়ে যেরকম করছিল না, tan থিটা মাইনাস tan মানে এভাবে করতে পারো। এটা তুমি বই করছে, এই যে এভাবেও করতে পারো, একই কথা। বাট এখানে পাওয়ার কিন্তু দুটো ডিফারেন্ট হবে, তখন কিন্তু পাওয়ার কমন নেওয়া যাবে না। p1 ইনটু tan phi 1, p2 ইনটু tan phi 2, কেভার ইজ ইকুয়াল টু এটাই, ঠিক আছে। তো এখানে আছে হচ্ছে 22.1, 22.1 এটা আসে। আচ্ছা এগুলো মনে হয় মেগাবারে আছে, যাই হোক এই দুটো বিয়োগ দিলে যেটা আসে ওটাই হচ্ছে আমার কেভিএ অফ দা মোটর আর কি, কেভার অফ দা মোটর, সরি 5 আসে, 25 আসছে, 28.9, মেবি কোথাও একটা মিস্টেক হয়েছে। 250 কেভিএ এট আ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 0.8। আচ্ছা এটাকে একটু কনভার্ট করিনি, আমি ডিরেক্ট 250 লিখছি, 200 হয়। ও আচ্ছা সরি সরি সরি, আমি একটা জিনিস ভুল লিখছি এখানে, এটা অ্যাকচুয়ালি 250 টা না, সরি এক্সট্রিমলি সরি, আমি হচ্ছে এটা আউলাই গেছি। এটা হচ্ছে 250 কেভি, তোমার ডিরেক্টলি বলে দিছে না, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অফ 0.8, তার মানে এই হাইপোটেনিউসের ভ্যালুটা দেয়া আছে অ্যাকচুয়ালি, এটা না, এটা হবে না, সরি। আচ্ছা সরি, এটা আমি কে বার ধরে করতেছি, আমি ভুলে, এটা হচ্ছে কেভিএ হবে। সো কেভিএ এট আ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 0.8, সো 0.8 যখন আমি ধরছি অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে 250, এটা হচ্ছে আমাদের কেভিএ 1। অ্যাকচুয়ালি সবই সেম, জাস্ট কেভিএ টাকে আমি যেটা করছি কিলোওয়াটটাকে কনভার্ট করে নিয়েছি, একই কথা দাঁড়াই তো আসলে, বাট একটু করতে ভুল করছি। সো 250 কেভিএ আছে, ওকে।
সো এখন আমাদের জানা আছে হাইপোটেনিউসটা আর অ্যাঙ্গেলটা জানা আছে। সো আমাদের জানা লাগবে যে হাইটটা জানা লাগবে। তাইলে এটা কি? আমাদের সাইন দিয়ে করতে হবে না? সো সাইন থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এটা বাই এটা, মানে kVAR1 ডিভাইডেড বাই হচ্ছে kVA1, রাইট? এটা একটু দেখে আসি যে এটা লিখছিলাম। সো sin θ ইজ ইকুয়াল টু VR বাই হচ্ছে VA, VR বাই VA। এখন ঠিক আছে। সো যাই হোক, অ্যাঙ্গেল ঠিকই ছিল, sin θ কে আমাদের কি করতে হবে, sin θ কে আমাদের লিখতে হবে 36.87 দিয়ে করতে হবে। সো kVA টা ওপাশে গিয়ে গুণ হবে। সো kVAR কি হবে? আচ্ছা, একই জিনিস দাঁড়ায় অ্যাকচুয়ালি, যদিও ভুল করে না, এখানে জাস্ট 200 দিয়ে আমি গুণ দিছিলাম, এখানে 250 দিয়ে গুণ হবে অ্যাকচুয়ালি, তাইলেই তো বেশি হয় না? সো 250 মাল্টিপ্লাইড বাই 10, সরি 10 এখন তো সাইন। তো এটা একটু খেয়াল রেখা, যে আমার মাত্র ভুল হয়েছে। সো খেয়াল রেখো যে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে, কেভিএ দেওয়া আছে, কিলোওয়াট না কিন্তু। আমি ভাবছিলাম ওটা কিলোওয়াট, এই 250টা এখানে হবে, ওটা অ্যাকচুয়ালি না। তো 36.867 এটা না। সো 250 তে এটা দিয়ে গুণ দিতে হবে। সো 250 ইনটু sin 36.86 বললে আসে হচ্ছে 149.9। এখন রিজনেবল ভ্যালু আসছে একটা 149.96। এটা আসে হচ্ছে কিলো ভারই আসে, ঠিক আছে, কিলো ভার। আর এটা কি ব্লু ট্রায়াঙ্গেল অ্যাকচুয়ালি আমাদের কি দেয়া আছে, এদের সিনক্রোনাস মোড আছে, কম্বাইন্ড লোড ইজ 250। অ্যাকচুয়ালি ব্লু ট্রায়াঙ্গেলটা যেটা আছে, আমি যদি এটা চিন্তা করি, এটা অ্যাকচুয়ালি আমাদের বেসটাই দেয়া আছে। সো বেসটা হচ্ছে 250, অ্যাকচুয়ালি এটা 200ই দাঁড়ায় আসলে। তো এটা 250 ক্যালকুলেশন করার সময় এই 200 হবে না, রাদার 250 কে sin থিটা দিয়ে গুণ দিতে হবে। আমি 200 দিয়ে tan থিটা করছিলাম, আমি তো মানে ওটা ভুলক্রমে আর কি এটাকে কেভিএ ধরছিলাম, কেভিএ অ্যাকচুয়ালি হাইপোটেনিউসটা। তো যাই হোক, এটার জন্য অ্যাকচুয়ালি ক্যালকুলেশন সেমই থাকবে আমাদের, ওই যে কে ভার যেভাবে বের করছিলাম। সো 250 কিলোওয়াট আর অ্যাঙ্গেল হচ্ছে 25.84। সো 250 কিলোওয়াট ইনটু হচ্ছে ওখানে তো 10ই হবে, রাইট, যে তোমরা বেস দিয়ে বের করতেছে। হ্যাঁ, সো ওখানে হচ্ছে 25.84, এটা আসে হচ্ছে 250 কিতে আছে এটা। হ্যাঁ, সো যেটা আলটিমেটলি আসবে সেটা হচ্ছে তোমাদের এটা ভ্যালুটা 28.9 কে ভার আসবে। সো কে ভার, সরি, কে ভার এম, কে ভার এম is equal to k bar 1 minus k bar 2, k bar 1 minus k bar 2। সো এই দুটো করলে আচ্ছা 149.96 মাইনাস হচ্ছে ওটা তো আগের মতোই করে বের করবা। সো 149.96, রাইট। তো এটা করলে আসবে হচ্ছে তোমাদের 28.9 কে বার আসবে, 28.9 কে বার আসবে। এখন আর কি ইজি হয়ে যায় জিনিসটা, যে এটা হচ্ছে 28.9 কে বার হচ্ছে, তাহলে এই কে বারের এম এর ভ্যালুটা। সো 28.9, তাহলে আমরা ওই কেভিএ টা ইজিলি বের করতে পারি। কেভিএ এম কত হবে, কেভিএ এম জাস্ট পিথাগোরিয়ান থিওরেম ইউজ করে বের করতে পারি। 50 স্কোয়ার্ড রুট ওভার 50 স্কোয়ার্ড প্লাস হচ্ছে 28.9 স্কোয়ার্ড। এখানে হয়তো 50 কিলোওয়াটটা কি ডিরেক্টলি বলা আছে? আচ্ছা, ডিরেক্টলি বলা নাই, বাট ওই যে আমরা ই দিয়ে ডিডিউস করে বের করছিলাম, রাইট, 50 দিয়ে হবে যেহেতু। তো এটা করলে আর কি ওই কেভিএ রেটিংটা আসবে তোমার 57.75, এটা আসবে। আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর জাস্ট এটা হচ্ছে যে কত পরিমাণ, সো বেসিক্যালি রিয়েল পাওয়ার ডিভাইডেড বাই হচ্ছে এই 57.5 করে। সো পিএফ অফ এম এটা হবে হচ্ছে তোমার 50 ওভার হচ্ছে আর কি কেভিএ যত আসে, মানে এখান থেকে যত ভ্যালুটা আসবে ওটাই। সো 57.75। আমি এগুলো আর কি কারেক্ট করে দিব, অনেক সবই কিছু ভ্যালু মেবি ভুল আছে, উপর একটা ভুল আছে, একটু অসুবিধা হইতেছিল। সো যাই হোক, এটা করলে যত আসে, সো 0.866 আসে লিডিং। তো যাই হোক, অলমোস্ট ম্যাথটা সিমিলার, জাস্ট হচ্ছে প্রথমবারে এটা হচ্ছে কেভিএ টা অ্যাকচুয়ালি দেয়া আছে। সো ট্রায়াঙ্গেলের এই সাইডটা দেয়া আছে। সো আমরা ওই যে জাস্ট ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটির ইউজে ওই জায়গায় tan থিটা না, এবার ইউজ করব sin থিটা। আর পরের বারেরটা সেমই থাকবে, ওইটা তোমাদের ই করতে হবে, মানে ই দিয়ে বের করতে হবে, বেস আর হচ্ছে এই হাইটটা অজানা, ওইটা দিয়ে বের করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে ক্লাসটা এখানেই থাকুক, আমার একটু অসুবিধা হইতেছে এটার জন্য, চার্জ হইতেছে না কেন জানি, ল্যাপটপ স্লো হয়ে যাইতেছে। তো কারো কি কোনো এমনিতে কোশ্চেন আছে পাওয়ার ফ্যাক্টর নিয়ে? আর তোমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমটা পড়ানো হয়েছে অ্যাকচুয়ালি, ওটাই লাস্ট ক্লাসে পাওয়ার ফ্যাক্টর পুরোটা পড়ানো উচিত ছিল, তাহলে ডিস্ট্রিবিউশনটা পড়াতে পারতাম। বাট যাই হোক, তোমাদের নেক্সট ক্লাসে
পাওয়ার ফ্লো স্টার্ট করবে না, সো থিওরিটিক্যাল কিছুই থাকবে, সো ম্যাথ কোনো কিছু মনে হয় না দেখানো হবে। সো আমরা সোমবারে ওইটা কভার করবো, ডিস্ট্রিবিউশন সিস্টেমটা, যে ভোল্টেজ ড্রপ, খুবই সিম্পল জিনিস, কেভিএল কেসিএল করার ব্যাপার, ঠিক আছে। তো ওইটা হচ্ছে জাস্ট তোমাদের ভোল্টেজ ড্রপটা ক্যালকুলেট করতে হয় মেইনলি ডিস্ট্রিবিউশন সিস্টেম, আর থিওরি নিয়ে হালকা ডিসকাস করবো যে কি পরিমাণে যে রিং ডিস্ট্রিবিউশন সিস্টেম, দেন প্যারালাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, ইন্টারকানেক্টেড, এরকম ভিন্ন ভিন্ন আছে, এগুলো কিন্তু থিওরিতে মাস্ট আসবে, গতবার ফাইনালে আসছিল। সো ওইগুলা নেক্সট ক্লাস আমরা দেখবো। আর পাওয়ার ফ্যাক্টরটা আজকে ক্লাসটা ভালো গেল না, বাট আমরা নেক্সট ডে দেখি, যদি কোনো একটা সময় পাই পাওয়ার ফ্যাক্টরটা আবার রিভিউ করবো, কারণ এর থেকে কুইজ হবে না, তো কুইজটা তোমাদের হবে পাওয়ার ফ্লোর উপরে। সো ওইটা আর কি বেশি ইম্পর্টেন্ট, সো ওইটা আর কি দেখাইতে সময় লাগবে, অনেক বড় ম্যাথ। সো ফাইনাল আগে আরেকবার আমি ওভারভিউ দিব অনেক, বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেলের ম্যাথ, সর্ট করে দিই, পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে, যেটা হচ্ছে এভাবে করে পাওয়ার ট্রায়াঙ্গেল। আরো একটা আছে, সেটা হচ্ছে ওই যে মাল্টিপল থাকে, সো সবগুলোই পাওয়ার ট্রায়াঙ্গেলের ম্যাথ অ্যাকচুয়ালি, মাল্টিপল লোড যখন কানেক্টেড থাকে, একটা লিডিং একটা ল্যাগিং এরকম। আরেকটা হচ্ছে ক্যাপাসিটরের ম্যাথ, ওটাও পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে করা যায়, এমন না যে পাওয়ার ট্রায়াঙ্গেল দিয়ে করা যায় না, বাট হচ্ছে ক্যাপাসিটরের ম্যাথ গুলো কনভেনশনাল মেথডে করে আর কি, কেভিএল কেসিএল করে অথবা ওহমস ল ইউজ করে। সো এই দুই ধরনের ম্যাথ আছে, সো দুইটাই দেখো, ঠিক আছে। ক্যাপাসিটরের ভিতর আরেকটা কি থাকে, ক্যাপাসিটর ব্যাংক থাকে, তখন হচ্ছে ক্যাপাসিটর ভ্যালু যেটা আসে ওটাকে আর কি সার্টেন একটা ভ্যালু দিয়ে দিতে হয়, গুণ দিতে হয়, যতগুলো ক্যাপাসিটর থাকে একটা ব্যাংকে ওটা অনুযায়ী, ঠিক আছে। তো পাওয়ার ট্রায়াঙ্গেল আর পাওয়ার ক্যাপাসিটর ব্যাংক এই দুইটার ম্যাথ আছে। সো নেক্সট ক্লাসে ডিস্ট্রিবিউশন সিস্টেম দেখবো, ঠিক আছে। আজকে প্রবলেম হইতেছে আমাদের আর কি, আজকে এই পেপার যাবে থাকবে। কারোর কোনো কোশ্চেন আছে এমনিতে? না থাকলে তো আমরা ক্লোজ করে দিই আজকে সেশন এখানে।